নমস্কার। চর্চায় আপনাদের প্রত্যেককে স্বাগত। চর্চায় আমরা এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন আঙ্গিক রয়েছে, ঠিক সেরকমই একটি আঙ্গিক হলো আর্থিক নিরাপত্তা। সমাজের যে কোনো বিত্তের লোক তার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চায় আর্থিকভাবে, এবং সেজন্যই সে বীমা করে আগামী দিনের জন্য। তার যে অনির্দিষ্ট ভবিষ্যৎ সেটি যেন সুরক্ষিত থাকে তার এবং তার পরিবারের কাছে। এই বীমার প্রচার প্রসার বর্তমান সময়ে বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে তৈরি হচ্ছে আর্থিক ঝুঁকি, এবং সাধারণ যারা জনগণ রয়েছেন তারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। এই সকল বিষয় নিয়ে জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই আমাদের আজকের চর্চার আয়োজন। চর্চায় আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, যিনি আলোচনা করবেন, তিনি উত্তর পূর্বাঞ্চলের বীমা লোকপাল শ্রী সোমনাথ ঘোষ। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। এবং আলোচনার শুরুতেই আপনার যে সুদীর্ঘ এই যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি রয়েছে, প্রায় 3 দশকের অধিক আপনার অভিজ্ঞতা, আপনি নিজেও একজন ব্যক্তিগতভাবে অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বহুদিন ধরে এই বিষয়ের সঙ্গে আপনি জড়িত রয়েছেন। তো প্রথমেই যে জিনিসটা একদম সাধারণভাবে আমরা জানতে চাই, আমরা বিভিন্ন বীমা অফিসে যখন যাই তখন সেখানে খুব বড় বড় করে একটা জায়গায় লেখা থাকে, ফর এনি সর্ট অফ কোয়ারি ইউ ক্যান কন্ট্যাক্ট দি অম্বুডসম্যান। তো এই যে ইন্স্যুরেন্স অম্বুডসম্যান বা বীমা লোকপাল, ওনার কার্যকলাপ বা উদ্দেশ্যটা আসলে কি, সেটা যদি একটু প্রথমে আলোকপাত করেন। ধন্যবাদ। আমি লেট মি এক্সপ্লেন। দেখুন, দৈনন্দিন জীবনে সুরক্ষা ও সতর্কতা এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। গ্রাহক তার নিজের জন্য, পরিবারের জন্য, তার সম্পত্তি, তার ব্যবসা, এই সব কিছুর জন্য এই বীমার দরকার আছে। এবারে বীমার দরকার আছে, বীমা কোথা থেকে? ইন্স্যুরেন্স ফ্রম ওয়্যার? ভারতবর্ষে আপনি জানবেন হয়তো IRDAI ইজ দ্য ইন্স্যুরেন্স রেগুলেটর, জাস্ট ইন দ্য সেম ওয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ দ্য ব্যাঙ্কিং রেগুলেটর। এবারে IRDAI দ্বারা পঞ্জীকৃত, রেজিস্টার্ড 60-এর মতন, মোর দ্যান 60 বীমা কোম্পানি আছে। এই বীমা কোম্পানি থেকে আপনি বীমা পেতে পারেন। এবার বীমার দুটি জায়গা আছে, একটা হচ্ছে পলিসি। আপনি বীমা করলে আপনি পাবেন পলিসি। এই পলিসি আপনি সময় মতন পাচ্ছেন কি না, বা পলিসি যেটা আপনি পেলেন সেটা আপনি যা চেয়েছেন, যে সুরক্ষা চেয়েছেন সেই মতো পরিপূর্ণতা তার মধ্যে আছে কি না, এটা একটা বিষয়। এবং তারপরে যার জন্য বীমা নেওয়া, যে অনিশ্চয়তার জন্য নেওয়া, কোনো দুর্ঘটনা ঘটলো, আমি তখন কি করব, সেটা আপনারা সবাই জানেন হয়তো, ইন্স্যুরেন্স ক্লেম, দাবা যেটা বলে। আমি ইন্স্যুরেন্স ক্লেম করলাম, সেই ক্লেম পেতে আমার সময় লাগছে কিনা, দেরি হচ্ছে কিনা, বা ক্লেম পেয়েছি কিন্তু আমার যত টাকা ক্ষতি আমার হয়েছে সে টাকা আমি পাইনি, তার কম পেয়েছি, বা হয়তো ক্লেমটা রিজেক্ট হয়ে গেছে, এই আপত্তিগুলো আসতে পারে। এটার জন্য, এই গ্রিভেন্সের জন্য, এই গ্রিভেন্স আমি রিড্রেস করব কীভাবে, হোয়াট ইজ দ্য ওয়ে অফ রিড্রেসাল? এবারে আপনি যেটা বললেন, হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে এটা লেখা থাকে। আমার নিয়মটা কি? প্রথমে জানবেন, সরকারের নিয়ম অনুসারে প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানির নিজের একটি গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে, এবং তার আন্ডারে আছে এখন গ্রিভেন্স রিড্রেসাল অফিসার, GRO যাকে বলা হয়। যে কোনো বীমাধারক তার কোনো গ্রিভেন্স থাকলে সে গ্রিভেন্স রিড্রেসাল অফিসারের কাছে সে অ্যাপিল করবে ইত্যাদি। তার থেকেও যদি স্যাটিসফ্যাক্টরি উনি সলিউশন না পান, হি অর শি ওয়েলকাম টু কাম টু দ্য ইন্স্যুরেন্স অম্বুডসম্যান বা বীমা লোকপালকে উনি অ্যাড্রেস করতে পারেন যে আমার এই অসুবিধা, আমাকে রিড্রেস করো। এইবারে সেই বীমা লোকপাল, তাকে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি দেওয়া আছে।
ভারত সরকারের তরফ থেকে, ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে, অ্যাজ পার দ্য ইন্স্যুরেন্স অম্বুডসম্যান রুলস, তাকে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি আছে ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ লিমিট, যার অব্দি উনি এই ধরনের গ্রিভেন্স রিড্রেস করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আক্ষরিক অর্থে একজন বীমা লোকপালের লোকপালের কার্যক্রম। ফাংশন। এই যে গ্রাহকদের কথা বলছিলেন আপনি একটু আগে, তো মূলত কারা কারা আপনার কাছে অভিযোগ জানাতে পারে? এনি রিটেল পলিসি হোল্ডার, এনি রিটেল পলিসি হোল্ডার এবং সোল প্রোপ্রাইটারশিপ, এরা আন্ডার ইন্স্যুরেন্স অম্বুডসম্যান রুলস এরা বীমা লোকপালকে অ্যাপ্রোচ করতে পারে ফর গ্রিভেন্স রিড্রেসাল। ব্যক্তি মানে ব্যক্তি বিশেষ বা ধরুন ছোট ব্যবসায়ীরা। আর এই প্রসেসটা কি, আপনি যে রেড্রেসালের যে প্রসেস বলছি, রিড্রেসালের প্রসেস হচ্ছে ভেরি সিম্পল। আপনি ভারতবর্ষে 17টি বীমা এরকম ইন্স্যুরেন্স অম্বুডসম্যান বা বীমা লোকপাল কেন্দ্র আছে। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে গুয়াহাটি, যেটা পুরো উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার স্টেটসকে নিয়ে। যে কোনো তার অফিস হচ্ছে গুয়াহাটিতে। আপনি যে কোনো বীমা ধারক সে অফিসে এসে ফিজিক্যালি কমপ্লেন লজ করতে পারেন, বা ইমেল আইডি আছে আমাদের বীমা লোকপাল গুয়াহাটির ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে মেল করতে পারেন, বা সাইট আছে www.cioins.co.in, সেই সাইটে যদি কেউ যায় সেখানে পোর্টালে কি করে কমপ্লেন লজ করতে হবে সেগুলো দেখিয়ে দেওয়া আছে। সেখানেও উনি বাড়িতে বসে কমপ্লেন লজ করতে পারেন, এবং সেই সাইটে এই ব্যবস্থাও আছে তার সাথে যেই ডকুমেন্টগুলো লাগে, ধরুন পলিসি বা তার যে ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম দেয়নি সেই চিঠি ইত্যাদি, সেখানেও সাইটে উনি আপলোড করতে পারেন। মানে বাড়িতে বসে অনলাইন ইন এ ভার্চুয়াল মোড কমপ্লেন লজ করা যায়। আচ্ছা, আর এই যে হিয়ারিং প্রসেসটা হয় সেখানে যিনি কমপ্লেন্ট করছেন তাকে কি ফিজিক্যালি উপস্থিত থাকতে হয়? না, এখানেও বলছি এন্টায়ার থিং ভার্চুয়ালি করা সম্ভব। আপনি কমপ্লেন যেরকম লজ করলেন, নেক্সট প্রসেস হচ্ছে আপনাকে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হবে ফ্রম দি বীমা লোকপাল সেন্টার। আপনাকে একটা কমপ্লেন নাম্বার দিয়ে দেওয়া হলো। এইবারে সেই কমপ্লেন নাম্বারে যদি আরও কিছু রিকোয়ারমেন্টস লাগে, যে পেপারস, সেটাও সেখানে আপনাকে মেরে দেওয়া হবে যে তুমি এই পেপারগুলো দাও। অ্যাট দ্য সেম টাইম বীমা লোকপাল অফিস কী করবে, তারা বীমা কোম্পানি যার এগেনস্টে কমপ্লেন তাকেও মেল দেবে যে তোমার সম্বন্ধে এই কমপ্লেন এসছে, তুমি তোমার উত্তর দাও। তাকে সেটাকে বলা হয় SCN, অর্থাৎ সেলফ কন্টেইন নোট, যেটা বীমা কোম্পানিকে 7 থেকে 10 দিনের মধ্যে জমা করতে হয় টু বীমা লোকপাল সেন্টার। এবং এই সবার থেকে ধরুন এই যারা কমপ্লেন, যে বীমা ধারক, পলিসি হোল্ডার এবং ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা কোম্পানি, তাদের থেকে উত্তরগুলো আসলে পরে তখন বীমা লোকপাল একটি হিয়ারিং ডেট দেবে। হিয়ারিং ডেটটা মেলে দুই পক্ষকেই জানিয়ে দেওয়া হবে, এবং কমপ্লেনেন্ট তাকে হিয়ারিংয়ের লিঙ্কও দিয়ে দেওয়া হবে। উনি যদি না আসতে পারেন, যদি ফিজিক্যালি বীমা লোকপাল কেন্দ্রে কমপ্লেন এসে হিয়ারিং অ্যাটেন্ড না করতে পারেন, ওনাকে একটা হিয়ারিং লিঙ্কও দিয়ে দিতে হবে। ওই হিয়ারিং লিঙ্ক মাধ্যমে উনি কমপ্লেন অ্যাটেন্ড করতে পারেন ভার্চুয়ালি। কারণ এই জিনিসটা কেন বলছি, যেহেতু বিভিন্ন প্রান্তিক রাজ্যগুলো রয়েছে, ধরুন ত্রিপুরা বলুন, নাগাল্যান্ড কিংবা অরুণাচল প্রদেশ, সেখান থেকে আবার মুভ করে গুয়াহাটি সেন্টারে যাওয়া, হেড অফিসে যাওয়া অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় অনেকের পক্ষে। অবশ্যই, শুধু প্রান্তিক রাজ্য বলে না, ইনফ্যাক্ট আসাম স্টেট তারও সুদূর বিস্তৃত, তো সেখান থেকেও সবাই পক্ষে আসা সম্ভব নয়। তো সেই জন্য এই ব্যবস্থা আছে। এবং আপনাকে ইনফর্ম করি, আমাদের এখানে প্রায় অন্তত 60% হিয়ারিং যে হয় এরকমভাবেই হয়, অনলাইনেই হয়। যারা কমপ্লেনেন্ট তারা হিয়ারিং লিঙ্কে অনলাইন অ্যাটেন্ড করে। আরেকটা জিনিস স্যার, খুব সাধারণভাবে যদি আমরা একটু দেখি, যে পলিসি আমরা যখন সেটা পারচেস করছি, সেটা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা প্রোডাক্টই, আর 4-5টা যে কোনো জিনিসের মতো এটা একটা প্রোডাক্ট। এবার আমরা যারা ক্রেতা রয়েছি, সাধারণ ক্রেতা, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে যখন ঠকে গেলাম বা প্রতারণার শিকার হলাম, তারপর আমি বলছি যে আচ্ছা যা পেয়েছি তাই, এখন আবার কমপ্লেন করব, এত ঝক্কি ঝামেলা, আমি এত রিস্ক কেন নেব, বা
এটা এক ধরনের মানসিকতা। আরেক ধরনের মানসিকতা আমরা সাধারণ গ্রাহকদের মধ্যে দেখি যে কোনো ধরনের প্রতারণার শিকার হলে যে চল কোর্টে চলে যাই, সেখানে আমি একটা কেস ফাইল করে দিলাম। তো এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় রয়েছে যে বা অ্যাওয়ারনেসের জন্য? ভালো, আপনাকে আমি বলি, আজকে আমি আপনার সামনে আছি বসে, আজকে ডেট হচ্ছে কত, 14 তারিখ, 15 ফেব্রুয়ারি। আজকে গুয়াহাটি বিমা লোকপাল কেন্দ্রে 15 দিনের বেশি কোনো কমপ্লেন্ট পেন্ডিং নেই। আচ্ছা। We have adjudicated all complaints up to 31st January 2024. এবারে আপনি আমাকে শুধু বলুন, কোর্টে গেলে কতদিন লাগে কোনো কমপ্লেন্টের কোনো বিষয়ের নিষ্পত্তি হতে? আমি শুধু ইন্স্যুরেন্স বলছি না, কারণ ইন্স্যুরেন্সটাও সেখানে একটি বিষয়। কোনো কিছু নিষ্পত্তি হতে কোর্টে গেলে কতদিন লাগে, কতগুলো হিয়ারিং লাগে, তার উপরে উকিলের মাধ্যমে আপনি অ্যাপিয়ার করতে হবে এবং তার ফিস আছে। এখানে আপনার কোনো রেজিস্ট্রেশন ফিস নেই। আপনার একটা হিয়ারিং আমাদের হবে, সিঙ্গেল হিয়ারিং, যেখানে দুই পক্ষকেই হাজির থাকতে হবে, তাদের বক্তব্য আমরা শুনব। আমাদের তরফ থেকে যদি বিমা লোকপালের তরফ থেকে যদি আমার তরফ থেকে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আমি জানবো, ওদের থেকে উত্তর জানবো, এবং করে ডকুমেন্টস দেখে মোটামুটি যে কোনো হিয়ারিং হয়ে যাওয়ার পরে 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের অর্ডারও মেল করে দেওয়া হয়। সেটাও এসে কালেক্ট করতে হয় না, সেটাও অটোমেটিক মেলে বিমা কোম্পানি এবং যে কমপ্লেনেন্ট মেলে উনি পেয়ে যাবেন। পুরো জিনিসটাই অনলাইনে বসে শুরু থেকে শেষ অবধি অ্যাপ্রক্সিমেটলি আমাদের গুয়াহাটি বিমা লোকপাল কেন্দ্র 95%টা কমপ্লেন্ট 30 দিনের মধ্যে নিষ্পত্তি করে, এবং পুরো বিষয়টা একেবারে ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট। এবং আমরা এটাও বলি, আমি কখনোই বলছি না যে বিমা লোকপালে আসলে আপনার যে কমপ্লেন হবে সেটা আপনার পক্ষে হবে। আমি বলছি নিষ্পত্তি হবে, এবং যদি আপনার যে কমপ্লেন্ট তার মধ্যে যদি কোনো খুঁত থেকে থাকে, সেটাও কিন্তু আপনাকে এক্সপ্লেন করে দেওয়া হবে যে এই জন্য এইটা হচ্ছে নিয়ম, পলিসির মধ্যে এই নিয়ম, সেই নিয়মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি বা বিমা কোম্পানি এই কাজ করেছে, সেটাও কিন্তু আপনাকে বলে দেওয়া হবে, এক্সপ্লেন করে দেওয়া হবে, যাতে কোনো গ্রাহক যাতে জানতে পারে কি হয়েছে, কেন হয়েছে। এক্ষেত্রে আপনি যে অর্ডারটা পাস করছেন, সাধারণত দেখা যায় যে অনেকে আমরা সাধারণ মানুষ ভাবি যে কোর্ট যেটা রায় দেবে সেটা সবাই মেনে নেবে, কিন্তু এক্ষেত্রে আপনার যে রায়, আপনার অফিস থেকে যে রায়টা বেরোবে সেটা কতটা কার্যকরী, বা কোনো কোম্পানি বললো যে না আমি এটা মানতে রাজি নই? হ্যাঁ, এটা আপনাকে বলি, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এই অর্ডার হচ্ছে অনিবার্য, ম্যান্ডেটরি। তার 30 দিনের মধ্যে তার এই অ্যাওয়ার্ডকে তার মান্যতা, দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট, এবং সেটা অর্ডারেও মেনশন থাকে যে তাকে 30 দিনের মধ্যে অর্ডার তাকে কমপ্লাই করতে হবে। এইবারে যে বিমা যে পলিসি হোল্ডার, যে কমপ্লেনেন্ট, অফকোর্স অ্যাপিল নয়, এই অর্ডার অ্যাপিল হয় না। ধরুন সে সন্তুষ্ট হলো না, আচ্ছা, তার কাছে ভারতবর্ষের সিভিল জুরিসডিকশনের যে কোর্টস আছে সেগুলো খোলা আছে, দে ক্যান গো। বাট অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স অম্বুডসম্যান অ্যাজ এ কোয়াসি জুডিশিয়াল অথরিটি, অর্ডার ইজ নট অ্যাপিলেবল। সে যে কোনো সিভিল জুরিসডিকশনের কোর্টে যেতে পারে, ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আপনার যেটা প্রশ্ন ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এই অর্ডার ইজ ম্যান্ডেটরি টু বি কমপ্লাইড উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ দি অর্ডার, মানতেই হবে। আরেকটা জিনিস, প্রথমেই যে জিনিসটা বলছিলাম যে আর্থিক বিষয় নিয়ে যখন কথা হয় তখন প্রতারণার ফাঁদটা বিভিন্নভাবে পাতা থাকে, এবং সাধারণ গ্রাহক যারা রয়েছেন তারা সেটা বুঝতেই পারেন না। এবং সব থেকে বেশি অভিযোগ যেটা পড়ে যে পলিসি করানোর সময় তাকে এক ধরনের কথা বলা হয়, এবং সে যখন পলিসিটা আলটিমেটলি পেলো বা যখন সেটা ওঠাতে গেল তখন দেখলো যে তার মিলছে না, তার যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না। এই ধরনের অভিযোগ কি করা যেতে পারে বা জমা পড়ে আপনাদের কাছে কখনো? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে, প্রচুর পড়ে। আমি সেখানে দর্শকদের একটা কথা বলবো, আপনি বিমা পলিসি নিচ্ছেন জীবনের জন্য না। ইট ইজ নট যে আমি একটা জিনিস কিনলাম আবার আরেকটা কিনবো, সেটা শেষ হয়ে যাবে, তা নয়। দিস ইজ এ লাইফ লং, ইয়ার লং। আমি ধরুন একটা স্বাস্থ্য বিমা নিচ্ছি, স্বাস্থ্য বিমা আমি নিচ্ছি কেন, আমার বছরের পর বছর আমি স্বাস্থ্য বিমা করব।
যখন আপনি নিচ্ছেন আপনাকে একটা পলিসি ডকুমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসবে, খুব সম্ভবত একটা ছোট বইয়ের মতন হয় সেটা। অন্তত 1 ঘন্টার সময় দিন, আপনি ওটা পড়ুন, গো থ্রু ইট। ইউ আর অ্যান এডুকেটেড পারসন, আপনি সেটা পড়ুন। যদি পড়েও কোথাও আপনার লাগে সেটা ভুল হচ্ছে, ঠিক নেই, বা আমি এটা চেয়েছিলাম এটা তো হয়নি, বা এটা আমি বুঝতে পারছি না, ফর ইউর ইনফরমেশন 15 থেকে 30 দিন পাওয়ার পরে দের ইজ এ সামথিং কল্ড এ ফ্রি লুক পিরিয়ড। আপনি তখন বিমা, যদি আপনি বলেন যে না আমি যা চেয়েছি সেটা পাইনি, আমাকে এটা ক্যান্সেল করে দাও, বিমা কোম্পানি বাধ্য হবে আপনার পলিসি ক্যান্সেল করে 100% আপনার প্রিমিয়াম ফেরত দিতে। এটাকে বলে ফ্রি লুক পিরিয়ড। আমাদের কাছে দুর্ভাগ্যবশত বেশিরভাগ যখন আসে 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তখন বলছে স্যার এটা তো ভুল আছে, এটা তো আমি, তখন যখন আমরা প্রশ্ন করি তখন তারা বলেন না আমি তাকে বিশ্বাস করেছি, আমি তো এটা পড়িনি। তো আমরা চেষ্টা করি তার মধ্যেও টু ফাইন্ড আউট সাম ওয়ে আউট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার প্রত্যেকের কাছে আবেদন হচ্ছে, আপনারা বইটা যখন পলিসি বই আসবে, সে আপনাকে যে যাই আশ্বাস দিয়ে থাকুক, আপনি 1 ঘন্টা সময় দিয়ে সেই বইটা শুরু থেকে শেষ অবধি পড়ুন। কোনো প্রশ্ন, কোনো ডাউট থাকলে বিমা কোম্পানি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এবং আরেকটা আমার অ্যাডভাইস এখানে, আপনার যেটা ডাউট বা যেটা আপনি ভাবছেন যে দেওয়া হয়েছিল ওরা ঠিক মতন পলিসিটা ইস্যু হয়নি, আপনি লিখিত সেটা জানান, হয় লিখিত নয় মেলে, থ্রু মেলে বলুন, যাতে করে আপনার কাছে সেই প্রমাণ থাকে যে আপনি ফ্রি লুক পিরিয়ডের মধ্যে আপনার অবজেকশন রেজ করেছেন। আচ্ছা, এইটা দয়া করে, আমরা দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রে এটা পাই না আমরা, কিন্তু এটা গ্রাহকদের, এনি পলিসি হোল্ডারের এটা রাইট। ইউ ক্যান প্লিজ এক্সারসাইজ দ্যাট রাইট। এটাই আমার অ্যাপিল। একদম। দর্শক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন স্যার, যে আমরা যখন সাধারণ যারা গ্রাহক রয়েছে, আমরা যখন পলিসি ক্রয় করছি, আমরা যখন পলিসি নিচ্ছি, তখন যিনি আমাদের পলিসি করাচ্ছেন, যিনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, তার কথার সঙ্গে হয়তো আমাদের যে এক্সপেকটেশন, আমার যেটা চাওয়া এই পলিসি থেকে, সেটা অনেক সময় মিলছে না। স্যার এক্ষুনি যেটা আমাদের বললেন যে পলিসি ক্রয় করার পর, পলিসি কেনার পর 1 মাসের একটা ফ্রি লুক পিরিয়ড থাকে। এই 1 মাসের মধ্যে আপনি যে পলিসিটা আপনি হাতে পেলেন, সেটাই যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি কোম্পানির কাছে অভিযোগ জানাতে পারেন। এই তো স্যার? একদম, সেটা জন্য লিখিত অভিযোগ হয়, মেলও করলে হবে, মেল করলেও হবে। এক্ষেত্রে পয়সাটা রিটার্নও পাওয়া যায়। একদম একদম, মানে আপনার কোনো কারণ দেখাতে হবে না, আপনি বলবেন আমি পলিসিটাতে আমি সন্তুষ্ট নই, কিন্তু সেটা উইদিন দ্য ফ্রি লুক পিরিয়ড। ফ্রি লুক পিরিয়ডের মধ্যে হতে হবে। এইগুলো এক ধরনের সমস্যা। আপনার এই যাবৎকাল দীর্ঘ অভিজ্ঞতায় আর কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এই মূলত উত্তর পূর্বাঞ্চলে? দেখুন, সমস্যা যেটা আপনি বললেন এটা তো নিশ্চয়ই আছে। তাছাড়াও অবশ্যই এখন দেখুন, স্বাস্থ্য বীমা এখন একটি বড় ইস্যু। আচ্ছা, স্বাস্থ্য বীমা, এবং প্রত্যেকেরই এটা প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয়, আমি তো বলবো যাদের স্বাস্থ্য বীমা নেই তারা অবশ্যই স্বাস্থ্য বীমা করবেন। কিন্তু যখন স্বাস্থ্য বীমা করবেন, তখন ধরুন আপনার যে অসুখ আছে, বা এর আগে যদি কোনো গুরুতর অসুখ হয়ে থাকে, আপনি হসপিটালাইজড হয়েছেন, কোনো সার্জারি হয়েছে, বা কোনো গুরুতর অসুস্থতা আছে, সেটা স্বাস্থ্য বীমা করার সময় সেটা ডিক্লেয়ার করতে হয়। এরকম সময় না অনেকে ভাবে যে আরে এটা যদি আমি বলি আমার ডায়াবেটিস আছে, আমার হাইপার টেনশন আছে, তাহলে হয়তো আমার বীমা হবে না। তা নয়, সেটা কিন্তু ভুল। বীমা নিশ্চয়ই হবে, কিন্তু যদি আপনি না বলেন, এবং পরে যখন হয়তো কোনো ক্লেম আপনার হলো, হেলথ ক্লেম হলো, তখন যদি সেটা জানা যায়, এবং যে ধরনের মেডিকেল পেপার আসবে, তখন আসবে আর এই অসুখ আছে, এই অসুখ এই বছর থেকে আছে, অনেক দিন ধরে আছে, তখন বলবে সেটা তো ডিক্লেয়ার করা হয়নি। একটি প্রপোজাল ফর্ম ফিল আপ করতে হয়। সেখানে সবাই এই প্রশ্নগুলো থাকে, আপনার কি কোনো ইলনেস আছে, আপনার, তখন সবাই নো নো নো। কেন সেটাকে, এটা কেন আমি বলছি, ইন্স্যুরেন্স প্রিন্সিপাল হচ্ছে আটমোস্ট গুড ফেথ। আচ্ছা, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা কোম্পানি প্রত্যেক বছর কয়েকশো কোটি পলিসি করছে, বীমা করছে,
সম্ভব নয় প্রত্যেকের ক্ষেত্রে চেক করে নেওয়া তার কি আছে। সে গুড ফেইথে আপনি যেটা বলছেন সেই ভিত্তিতে বিমা হচ্ছে। সেখানে যদি আপনি ভুল বলে থাকেন, সেই বেসিসে বিমা হয়েছে এবং প্রিমিয়ামও সেরকমভাবে চার্জ করা হয়েছে, এবারে সেটা যদি জানা যায় যে ভুল বলেছেন, তখন কিন্তু ক্লেমের সময় অসুবিধা হয়। তখন একটা আরেক ধরনের সমস্যা যদি যেটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মানুষের থেকে এই অভিযোগটা পেয়েছি, যে মূলত গ্রামে গঞ্জে এই বিষয়টা দেখা যায় স্যার, যে যিনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ওনাকে খুব বিশ্বাস করে সাধারণ মানুষজন, কারণ পরিচিত মুখ হয়, এলাকার লোক হয়। তো বহুবার দেখা যায় যে প্রিমিয়ামটা ওর কাছে নিজে ডিরেক্টলি জমা না করে অ্যাডভাইজারের কাছে বা যিনি পলিসি করাচ্ছেন তার কাছে জমা দিয়ে দিল, সে হয়তো পয়সাটা জমা করালো না, এরপর কোনো কারণে পলিসিটা ক্যান্সেল হয়ে যায়, এই বিষয়টা কমপ্লিকেশন তৈরি হয়, সেটা যদি একটু আপনি বলেন। দেখুন, আমি শুধু এটাই বলবো, এই কিছুক্ষণ আগে আমি একটা শব্দ বললাম, প্রপোজাল ফর্ম, যেটা বিমার সময় ডিক্লেয়ার করতে হয় কী কী আছে, সেটাও যেটা আপনি বলছেন, সেটাও কিন্তু ব্ল্যাঙ্ক ফর্মে সাইন করে দেওয়া হয় এবং অন্য কাউকে বলা হয় তুমি ভরে নাও। আমি দয়া করে আপনাদেরকে বলবো ওইটা আপনারা নিজেরা ভরুন, নিজেরা সাইন করুন। এবং একইভাবে যেটা আপনি বললেন প্রিমিয়াম দেওয়া, আজকাল তো ডিজিটাল গ্রামে গঞ্জে প্রিমিয়াম দিতে হলে কি ইন্স্যুরেন্স কোম্পানিতে সবসময় আসতে হয়? বোধহয় নয়, এখন পরিবর্তিত হচ্ছে। আপনি বাড়িতে বসেও প্রিমিয়াম জমা করতে পারেন। নিজের টাকা নিজে জমা দিন, রসিদ নিন, এর কোনো বিকল্প নেই। সচেতনতাটাই হচ্ছে মূল। এর কোনো আরেক ধরনের সমস্যা স্যার জানতে চাইবো, যে ডিউরিং দ্য টেনিউর অফ পলিসি যিনি পলিসি হোল্ডার তার মৃত্যু হলো, তো পরিবার যখন সেটা পলিসিটা ক্লেম করতে যায়, তাকে বিভিন্ন ধরনের অফিসিয়াল বিভিন্ন প্রবলেম, যেটা আমরা বাংলায় লাল ফিতের বাঁধন বলি, তার সম্মুখীন হতে হয়। এটাকে সহজতর করার কি কোনো উপায় রয়েছে? এটার জন্যই অবশ্যই ইন্স্যুরেন্স অম্বুডসম্যান ইজ দেয়ার। আপনার দেখুন, তখন ডেথ ক্লেম যেটা আপনি বলছেন, সেটার জন্য লাগবে কি, সেটার জন্য আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে খবর দিতে হবে, ইন্টিমেট করতে হবে, ডাক্তারের সার্টিফিকেট ইত্যাদি যা ট্রিটমেন্ট পেপারস এই দিতে হবে, এর ক্লেম ফর্ম একটা থাকে, ক্লেম ফর্ম ভর্তি করতে হবে। এবং তারপরেও যে কথাটা আমি শুরুতেই বললাম যে দেরি করা হচ্ছে সেটেল করতে ইত্যাদি, তো সব কিছুরই টাইম লিমিটস দিলে পরে দেরি হওয়ার কথা নয়। যদি হলে নিশ্চয়ই অম্বুডসম্যান ইজ দেয়ার, বিমা লোকপাল আছে, সেই সমস্যার সমাধান করবে অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আমরা সচেতনতার কথা বলে থাকি, তো বিমা যারা নিচ্ছে শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত শ্রেণীর লোকরাই তো নিচ্ছে না, মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর লোকরাও নিচ্ছে। তো এক্ষেত্রে এই যে সেটাই তো উদ্দেশ্য যে সব শ্রেণী নিক, সেটাই সবাই নিক, এটা আমাদের ইচ্ছে। সেটাই উদ্দেশ্য। গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম যেটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেসের অনেকটা অভাব রয়েছে। সেখানে আপনার আজকে আমি আপনার সামনে আছি, সেই ইজ পার্ট অফ দ্যাট অনলি, সেটাই এক্সারসাইজ। আপনাদেরকে এটাই বলতে চাই যে বিমা লোকপাল যে আছে আপনাদের জন্য আছে, কিন্তু সেবার জন্য আছে। আজকে বিমা যেরকম আমি শুরুতেই বললাম গুরুত্বপূর্ণ, সেরকমভাবে আমি আজকে এই জন্যই আপনাদের সেই আশ্বাস দিতে এসেছি যে যদি আপনি সঠিকভাবে বিমা করে থাকেন, তাতে যদি কোনো অসুবিধা হয় তার জন্য অবশ্যই বিমা লোকপাল আছে। এবং আমি যে কথাটি বললাম, আমরা 30 দিনের মধ্যে কমপ্লেন্টের নিষ্পত্তি করে থাকি এবং সেটাই হচ্ছে বিগত অনেক বছর ধরেই কিন্তু এটা হচ্ছে। তো অবশ্যই সেই সাহায্যটা নিন, কিন্তু নিয়ম প্রসেস যেটা আমি বললাম সেগুলো ফলো করে। অবশ্যই আমরা চাই তো প্রত্যেকে নিয়ে বিমার আওতায় যেন সবাই আসে, সবাই যেন তার আওতাধীন হয়। নিশ্চয়ই। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে এখন, যে এখন তো মার্কেট একেবারে ওপেন এবং ভোলাটাইল, এবং সেখানে যারা কনজিউমার রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়, বা থ্রু অ্যাডভার্টাইজমেন্টস বিভিন্ন তাদেরকে লিওর করা হয় তাদেরকে। তো এতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই প্রলোভনের ফাঁদে পড়ে যাচ্ছেন, তারপর বলছে যে না না আমি তো এটা চাইনি, আমি তো ওটা চেয়েছিলাম। তো এই জিনিসটাকে একটা সমাধান সূত্র কি কোথাও বার করা যায়? দেখুন, এটাকে আমি একটাই বলি, মানুষের লোভ বা গ্রিড। কেউ আপনাকে বলল যে আপনাকে এত বোনাস পাইয়ে দেওয়া যাবে, বা আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে আপনার কোনো পুরনো পলিসি আছে সেটাকে পাইয়ে দেব, তাতে আপনার এই পলিসি করতে হবে।
সেরকম কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেরকম কোনো নিয়ম নেই। যারা এই ধরনের জিনিস বলছে, আপনি দয়া করে যখন এগুলো ফোনে বলছে কেউ, আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে বলছে তার নিকটবর্তী অফিসে যান। তারা যেন তার নিকটবর্তী অফিসে সেটাকে সেখানে যে অথরিটি আছে, যে কর্তৃপক্ষ আছে, আপনি তার কাছে যান, বলুন আমার কাছে এরকম একটি ফোন এসছে, এটা কি ঠিক সঠিক, এবং সেই দেখে তার নিয়মকানুন দেখে করুন। কোনো ফোন কল এই ধরনের প্রলোভনে দয়া করে দেবেন না, এবং কোনো রিটার্ন, কোনো সেরকম প্রকল্প নেই যারা অ্যাসিওর করছে যে আপনার এত % আপনাকে আমি দিয়ে দেবো, এরকম কোনো প্রকল্প নেই। দয়া করে মানুষ যেন সেই প্রলোভনে না পড়ে, এটাই আমাদের আবেদন। আরেকটা সমস্যার কথা আপনার থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলি বা বিভিন্ন মাল্টি সেক্টর কাজ করে যারা, অপারেট করে যারা, সে ধরনের কোম্পানিগুলি থেকে যারা ধরুন ওই কোম্পানির কাছে পয়সা পায়, তো ওই পয়সাটা যখন ওঠাতে যাচ্ছে তখন কোম্পানি বলছে যে না, আপনি এত অ্যামাউন্টের একটা পলিসি আমাদের কাছে আপনি করতে হবে, না হলে আপনি ওটা পাবেন না। তো তখন সাধারণ মানুষ একটা সমস্যার সম্মুখীন হয়, কারণ ওই টাকাটার ওর প্রয়োজন, পলিসিও করতে চাইছে না। এক্ষেত্রেও কি করবে? দেখুন, আপনি এটাকে কিন্তু আমার অথরিটি রেস্ট্রিক্টেড টু পলিসি হোল্ডার, ইন্স্যুরেন্সের জন্য রেস্ট্রিক্টেড। এইবারে তাকে যদি কেউ এরমভাবে বলে থাকে কোনো ফাইন্যান্স কোম্পানি, তাহলে তার দেখতে হবে তখন সে লোন করেছে বা যা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের ডকুমেন্টে কি এরকম কোনো নিয়ম আছে? আচ্ছা, যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা পেতে হলে আমাকে কোনো বিমা করতে হবে, সেটা দেখতে হবে। তো আমি এটুকুই বলবো যে বিমার পরে যদি কোনো অসুবিধা হয়, সেটার জন্য নিশ্চয়ই বিমা লোকপাল আছেন। এবং একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের যারা দর্শক মণ্ডলী রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, কোনো বার্তা যদি দিতে চান। দেখুন, আমি যে বার্তা, যেই ডিসকাশন, যেই কথাবার্তা এখনই হলো, আমি তাই বলবো যে বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ভারতবর্ষে আমাদের কি আছে, জীবন বিমা, স্বাস্থ্য বিমা, সাধারণ বিমা আছে কি, তাতে আপনার গাড়ি, আপনার বাড়ি, সম্পত্তি বা ব্যবসায়িক অনিশ্চয়তা, সব কিছুর জন্যই কিন্তু বিমা আছে। কিন্তু আপনারা বিমা অবশ্যই করবেন, সেটা নিয়মকানুন দেখে, কি চাইছেন, কেন বিমা করতে চাইছেন, কত টাকার জন্য, সেগুলো ভালো করে বুঝে নিয়ে দেখে বিমা করবেন। রিসিট, বিমা করার পরে পলিসি এবং রিসিট এই দুটো নিজের কাছে রাখবেন, এবং পলিসির নিয়মকানুন অবশ্য পড়বেন। কোনো রকম অনিশ্চয়তা, ডাউট, ভুল ভ্রান্তি যদি দেখেন, ইমিডিয়েটলি 30 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যান, আপনার কমপ্লেন লজ করুন, বা সব ঠিক থাকলেও তারপরেও যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই বিমা লোকপাল আছে, বিমা লোকপালের কাছে আসুন। আমরা বিমা লোকপালের তরফ থেকে এটুকু অ্যাসুরেন্স আছে, যা নিয়ম মাফিক, সেটা যা আপনার রাইটস, সেটা আপনি নিশ্চয়ই পাবেন। এটাই আমার বক্তব্য। একদম, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চর্চায় আলোচনা করছিলাম যে বিমা সংক্রান্ত সাধারণ মানুষের যে বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে, তার নিষ্পত্তি কিংবা সমাধান কি করে করা যায়, এবং কোথায় অভিযোগ জানাতে হয়, কিভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবং আলোচনা করার জন্য চর্চায় আজকে আমাদের মাঝে ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিমা লোকপাল শ্রী সোমনাথ ঘোষ। স্যার, অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।